দর্শক দেখতে পাচ্ছেন আজকে সংসদে ঝামেলা হয়েছে বিএনপি এবং জামাতের মধ্যে। স্বরাষ্ট্রমন্ত্রী আহত, এই যে দেখতে পাচ্ছেন। অন্যদিকে তারেক রহমানও বিপদে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে আমি মনে করি ব্যর্থ হয়েছে। এদিকে আজকে সংসদে জামাতে আমির স্বরাষ্ট্রমন্ত্রীর উপর সরাসরি আক্রমণ করে সংসদে ধ্বংসলীলা হয়। বিএনপি জামাত এনসিপির মুখোমুখি দাওয়া পাল্টা দেওয়া। বিএনপি জানে কি করণীয়, আমরা পথ খুঁজিনি, পথ দেখিয়েছি। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে তিনি নিজের একটা অবস্থান তৈরি করে ফেলেছেন এবং পুরনো সমস্ত খারাপ জিনিসগুলোকে বাদ দিয়ে নতুন দৃষ্টান্ত সৃষ্টি করছেন। সংসদ অধিবেশনে আবারও ভয়ানক উত্তেজনা, এবার ডাইরেক্ট জুতা পেটাপেটি। গাইবান্ধায় রাম মূর্তি তৈরির পক্ষে কথা বলে জুতার বাড়ি খেল মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। সরাসরি যাচ্ছি প্রতিনিধি মাহফুজ নান্টুর কাছে। আপনাকে শুরুতে জানিয়ে রাখি, সারা দেশ যখন ফুঁসে উঠেছে হিন্দুদের রাম মূর্তির বিরুদ্ধে, তখনই সংসদে বোমা ফাটিয়েছেন মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। তিনি সরাসরি রাম মূর্তি তৈরির পক্ষে কথা বলে জামাত ইসলামকে খেপিয়ে তুলেছে, ইসলামী তাওহিদি জনতাকে খেপিয়ে তুলেছে। একভাবে আমরা দেখতে পেরেছি জুতার বাড়ি পর্যন্ত তিনি খেয়েছেন। রীতিমতো সংসদে আবারও আগুন লেগে গেল, আবারও উত্তল। জামাত বিএনপির ভিতর একটা সিস্টেম তৈরি হয়েছে। আজকের সংসদ অধিবেশনে জামাত এবং বিএনপি দলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্বরাষ্ট্রমন্ত্রী ভয়াবহ বিপদের মুখে পড়েন জামাতে আমিরের অ্যাকশনে। সংসদে প্রত্যেকটা সদস্যরা ভয়াবহ রূপ ধারণ করে। দর্শক শ্রোতা, সংসদে গত কিছুদিন যাবতই ঝামেলা চলে আসছে। বিএনপি সরকার বিজয়ী হওয়ার পর থেকেই জামাত কর্মীরা গোপনে পরিকল্পনা করছে কিভাবে বিএনপিকে পরাজিত করবে। এখন স্বরাষ্ট্রমন্ত্রী বিপদে পড়েন, বিএনপির অসংখ্য নেতাকর্মীও বিপদে পড়ে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে সংসদের ভিতরে যা হয়েছে এবং বাংলাদেশের রাজনীতির গোপনে প্রকাশ্যে যে ঘটনাগুলো ঘটতেছে সবকিছুই তুলে ধরার চেষ্টা করব আজকের এই একটি নিউজ প্রতিবেদনের মাধ্যমে। মাননীয় মন্ত্রী এবং সংসদ সদস্য যে প্রস্তাব উত্থাপন করেছেন, আমি তাকে সমর্থন করছি। এই দেশ আমাদের সবার। আমরা সকলেই স্বাধীন পররাষ্ট্রনীতির কথা বলে থাকি। আমরা সত্যিকার অর্থেই একটা স্বাধীন পররাষ্ট্রনীতি দেখতে চাই, বাস্তবায়ন করতে চাই। এই ক্ষেত্রে বিরোধী দল হিসাবে আমাদের যেটুকু করণীয়, আমরা সরকারকে আশ্বস্ত করছি যে আমরা সকল সহযোগিতাই করব। সবকিছুর উপরে আমাদের প্রিয় দেশ, যে দুটি দেশ সফরের মধ্য দিয়ে তার সরকারি সফর শুরু হলো, দুটি দেশই আমাদের দীর্ঘদিনের বন্ধু এবং তারা পরীক্ষিত বন্ধু। তবে এটি ঠিক যে বাংলাদেশ একটা ইম্পোর্ট বেসড কান্ট্রি। আমাদের এক্সপোর্টের চেয়ে ইম্পোর্ট অনেক বেশি, ব্যবধানটা অনেক বড়। আমাদের এক্সপোর্টের মূল দুইটা খাত, একটা হচ্ছে রফতানি, আমরা যেটা আরএমজিতে করে থাকি, আর একটা আমাদের ম্যান পাওয়ার, আমি রপ্তানি বলি না, তাদেরকে আমরা পাঠিয়ে থাকি। এটাকে ডাইভার্সিফাই করার যথেষ্ট সুযোগ আমাদের রয়েছে। তার জন্য দরকার শর্ট, মধ্য এবং দীর্ঘমেয়াদী প্ল্যান। আমি আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রী তার সফরে এই বিষয়গুলা মাথায় রেখেই তিনি দুইটি দেশের সাথে আলাপ আলোচনা করেছেন। যেহেতু আমরা সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে আছি, খুবই ভালো হয় স্বচ্ছতা এবং জবাবদিহিতার স্বার্থে, জনগণের স্বার্থে বিদেশের সাথে যতগুলো মৌলিক চুক্তি সম্পাদিত হবে সেগুলাই সংসদে নিয়ে আসা। এই 350 মানুষই কিন্তু 18 কোটি মানুষ বা 20 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন। তারা যখন জানবেন, তখন এর মধ্য দিয়ে সরকার এবং জনগণের সাথে সেতুবন্ধন তৈরি হবে। এটা আমরা সবাই বলি, সবাই চাই যে আমাদের রিলেশন হবে মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে। আমি আশা করি তিনি সেই সতর্কতা অবলম্বন করেছেন। আমি এও আশা করি যে আমাদের স্বাধীন ফরেন পলিসিতে কেউ হস্তক্ষেপ করুক, এটা আমরা কখনো মেনে নেব না। দেশের স্বার্থ আগে, তারপরে অবভিয়াসলি কারোর সাথে আমাদের চুক্তি যাই হোক সেটা হবে মিউচুয়াল ইন্টারেস্টের ভিত্তিতে। আমরা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না, কিন্তু আমরাও ক্ষতিগ্রস্ত হতে চাই না। এই ভারসাম্যটা রক্ষা করেই আগামীর পলিসি যেন পরিচালিত হয়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং তার সরকারের সফলতাও কামনা করছি। শুধু এতটুকু যে সংসদ যেন সকল কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু হয়,
সংসদকে বাইপাস করে যেন কিছুই না হয়, সবকিছু হোক সংসদের ভিতরে। এই সংসদ আলো ছড়াক, আগামী দিনে জনগণ, সরকারি দল, বিরোধী দল সকলের কার্যক্রমকে তাদের অ্যাকাউন্টে নিয়ে তারাই তাদের সিদ্ধান্ত নেবে। এখানে সরকারি দল সকল ক্রেডিট নেবে আর বিরোধী দল সবকিছুতে বিরোধিতা করবে। আমরা ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে আমরা এই কালচার সমর্থন করি না। সরকারি দলকেও বিরোধী দলকে সম্মান করতে হবে, আর বিরোধী দলেরও দায়িত্ব থাকবে দেশ গঠনে তার জায়গা থেকে যথাযথ ভূমিকা রাখা। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আলহামদুলিল্লাহ উনি সব দিক দিয়ে দক্ষ, উনি সব মন্ত্রণালয়ে কিন্তু প্রক্সি দেন, কিন্তু উনি আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে আমি মনে করি ব্যর্থ হয়েছে। যে সরকারের কাছে নিজের দলের লোকের জীবনের নিরাপত্তা নাই, সেই সরকারের কাছে বাংলাদেশের সাধারণ মানুষের জীবনের কি নিরাপত্তা আশা করা যেতে পারে? বাংলাদেশের সমস্যার সমাধানের ক্ষেত্রে সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি। আইন শৃঙ্খলা পরিস্থিতি গত 3 মাসের রিপোর্টে 100 দিনে খুন হয়েছে 605 জন, অপহরণ হয়েছে 196 জন। এটা হলো টিআইবির রিপোর্ট, এবং সেই রিপোর্টে বলা হয়েছে যে খুন যে হয়েছে 605 জন, এর মধ্যে সরকার দলের লোক খুন হয়েছে 288 জন। তাহলে সরকার দলের লোক খুন করলো কারা আর খুন হইল কারা? তাহলে দেখা যাচ্ছে যা হত্যাকাণ্ড হয়েছে, খুনের ঘটনা বাংলাদেশে যা ঘটেছে, এর প্রায় অর্ধেক মানুষ কিন্তু সরকার দলীয় হয়েছে। এর অর্থ হলো নিজের দলের লোকদেরকে নিজেরাই মেরেছে। এটাই যদি হয়, তাহলে যে সরকারের কাছে নিজের দলের লোকের জীবনের নিরাপত্তা নাই, সেই সরকারের কাছে বাংলাদেশের সাধারণ মানুষের জীবনের কি নিরাপত্তা আশা করা যেতে পারে? মাননীয় স্পিকার, এবং ধর্ষণের শিকার হয়েছে, এই বিস্তারিত রিপোর্ট আমাদের কাছে আছে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আলহামদুলিল্লাহ উনি সব দিক দিয়ে দক্ষ, উনি সব মন্ত্রণালয়ে কিন্তু প্রক্সি দেন, কিন্তু উনি আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে আমি মনে করি ব্যর্থ হয়েছে। তার কারণ উনি আইন শৃঙ্খলা রক্ষা করতে পারেন নাই। গত পরশুদিনও আপনার সব পত্রিকায় এসেছে, লক্ষ্মীপুরে মা এবং 3 জন মেয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী সহ 3 বোন এবং মাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ধর্ষণের ঘটনা প্রতিনিয়ত হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এটা কতটুকু এটা মানুষের জান মাল ইজ্জত আবরু নিরাপত্তা বিধান করতে পারছে, এটা কিন্তু আমরা আসলে কেউই বুঝতে পারছি না। মাননীয় স্পিকার, মাদকের ব্যাপারে এই এখনই একটা বিল দেখলাম যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিল আনছেন মাদকের বিরুদ্ধে, কিন্তু মাদক আজকে এই পার্লামেন্টের আমরা সবাই, সরকারি দল বিরোধী দল, আমরা কিন্তু সবাই ঐক্যমত পোষণ করেছি যে মাদক একটা ক্যান্সার, এই ক্যান্সারের মতো একটা জাতিকে ধ্বংস করে খাচ্ছে, কিন্তু মাদক বন্ধ হচ্ছে না। মাদক সেবী এবং মাদক সেবীর সংখ্যা এখন একটা রিপোর্ট অনুযায়ী 83 লাখ, এর সিংহভাগই হলো যুবক। কাজেই দেরিতে হলেও আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাদকের বিরুদ্ধে বিল আনছেন। আমরা আশা করব এই বিল বাস্তবায়নের মধ্য দিয়ে, আইন পাশ করার মধ্য দিয়ে বাংলাদেশের মাঠে থেকে মাদক চিরতরে বিদায় নেবে, ইনশাআল্লাহ নেওয়া উচিত। এটা নিতে হলে মাদক সেবী চাইতো মাদক সরবরাহকারীদেরকে আগে চিহ্নিত করতে হবে, এবং মাদক যে দেশ থেকে আসছে এই আশাটা বন্ধ করতে হবে, এটাও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। তাহলে দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে মারাত্মকভাবে, দেশে কোনো আইন শৃঙ্খলা নাই, আবার মাদকের সয়লাভও হয়েছে, কিন্তু এটাও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেই রিলেটেড। এজন্য এই আইন পাশ করার মধ্য দিয়ে আমরা আশা করব মাদক বাংলাদেশ থেকে চিরদিনের জন্য বিদায় নেবে। একটি বিল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 মহান সংসদে উত্থাপন করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 মহান সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদকে, আমি তো আগেই তো বলেছিলাম কারো কোনো আপত্তি আছে কিনা, আপনি তো তখন আপত্তি করেননি কোনো।
উত্থাপিত হয়ে গেছে, উত্থাপনের আগে আপত্তি করতে হয়। ইজ দেয়ার এনি ডিসঅর্ডার? দিস ইজ নট দ্য নর্ম এন্ড প্র্যাকটিস, রাইট অনারেবল মেম্বার। বিলটা উত্থাপনের, একটু বলি, বিলটা উত্থাপনের সময় উনি উত্থাপন করার পরে আমি লেফটের দিকে তাকিয়েছি, তখন কোনো আপত্তি থাকলে আপত্তিটা জানাতে হয়। ইট হ্যাজ বিন কন্ডেমড। থ্যাংক ইউ। একটা বলেছেন, আমি একটু বিলের দিকে অগ্রসর হই, এটা আসলে নর্মটাকে আমরা ভাঙতে চাই না, এরপরে আপনি কথা বলার সুযোগ পাবেন। থ্যাংক ইউ। সংসদে নোটিশটা দেওয়ার সময় রুল 75 সাবসেকশন 1 অনুসারে সময় খণ্ডনের জন্য আপনার কাছে আমি চিঠি পাঠিয়েছি বিধি মোতাবেক নোটিশের। আপনি দয়া করে খণ্ডন করেছেন। উত্থাপনের বিরুদ্ধে করলে, আপত্তি থাকলে বিধি মোতাবেক বললে আলোচনা করা যেত। তা এখন আমরা রুলস ভায়োলেট করার কোনো প্রয়োজন নেই। মাননীয় সদস্য, আমরা যখন বিলটা বিবেচনার্থে গ্রহণ করব, প্রস্তাব করব, তখন আপনি তখন বিরোধিতা করতে পারবেন, বক্তব্য দিতে পারবেন, সুযোগ আছে। আর আইন মন্ত্রণালয়ের সম্পর্কিত যে স্থায়ী কমিটি আছে, সেখানে বিলটা পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট প্রদানের জন্য আমি এখন প্রস্তাব করব। সেখানে আপনারা অনেকেই সদস্য আছেন, ওখানেও আপনাদের মতামত দিতে পারবেন। রিপোর্ট প্রদানের পরেও অবিলম্বে বিবেচনাতে গৃহীত করার জন্য যে প্রস্তাব দেব, তখনও আলোচনা করতে পারবেন। আমরা চাই এই জাতীয় বিলগুলো সমাজের বৃহত্তর স্বার্থে আলাপ আলোচনার মধ্য দিয়ে সবাই একটা শক্তিশালী আইন প্রণয়ন করি। বিরোধী দলীয় নেতা, স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনি এটা আপত্তির জন্য, তাই তো? আমি কি বলি একটু শুনতে দেন? জি প্লিজ। আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আগের বিলটায় যিনি কথা তুলেছিলেন, তিনি জাস্ট একজন সংসদ সদস্য হিসেবে আমরা আমাদের দায়িত্ব পালনের সুবিধার্থে কি আমাদের অধিকার এবং কি দায়িত্ব, এটাই পালন করতে গিয়ে কথা বলেছিলেন। আপনি যে খণ্ডন করেছেন, এটা তো আপনি আগে বলেন নাই আমাদেরকে। আপনি আমাদেরকে তাকিয়েছেন, এই তাকানোটা আমরা হয়তো সবাই খেয়ালও করিনি। বিলগুলা এখন কোনো ইমার্জেন্সি না, কিন্তু এটা প্রয়োজন জাতির জন্য। সেই বিল আসার আগে পদ্ধতি সবকিছু অনুসরণ করার সমস্যাটা কোথায়? আমাদেরকে আগে 133টা অধ্যাদেশের ব্যাপারে যখন বিল আকারে এসেছে, তখন সময়ের কনস্ট্রেইন ছিল, এখন তো সেটি নেই। তাহলে এখন আমরা কেন পদ্ধতিটা মানছি না? আমরা মানলেই তো আমাদের জন্য সুবিধা হয়, যেহেতু আমরা আইনের ছাত্র নই। কাজেই বিল আগে কি ছিল আইনে, এখন কি আসতেছে, এই দুইটা টেবিল যদি পাশাপাশি আমাদেরকে সরবরাহ করা হয়, আমরা বুঝতে পারি সহজভাবে। এখানে আছে, কিন্তু যেভাবে আছে ওইভাবে ক্লিয়ার না। আমার অনুরোধ, বিধিতে যেভাবে আছে সেটা ফলো করে যদি আগানো হয়, তাহলে আমরা উপকৃত হব, জাতি উপকৃত হবে, একটা সুন্দর আইন আমাদের সম্মিলিত প্রয়াসে। বিএনপি জামাতের গন্তব্য একই। তাদের মধ্যে যে শত্রুতা দূরত্ব দেখছেন, এটা আমি মনে করি ফর দি টাইম বিং, এবং এটা ভাই ভাই হয়। আর সত্য কথা হচ্ছে, বিলিভ ইট অর নট, বাংলাদেশের স্থিতিশীলতার জন্য, বাংলাদেশের বৃহত্তর স্বার্থে, জাতির বৃহত্তর স্বার্থে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য মৌলিক জায়গায় বিএনপি জামাতের ঐক্য জরুরি। বিএনপি জামাত যদি একদম চূড়ান্ত পর্যায়ে, আওয়ামী লীগ জামাত যেরকম একদম একে অপরের চূড়ান্ত শত্রু, এইভাবে যদি বিএনপি জামাত একে অপরের শত্রুতে পরিণত হয়, বাংলাদেশ কখনো স্থিতিশীল হবে না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকবে না। সুযোগে তৃতীয় শক্তি, তৃতীয় পক্ষ ঢুকে যাবে। এজন্যে বিএনপি জামাতের কম্বিনেশনটা চমৎকার। বিএনপি জাতীয়তাবাদী শক্তি, অ্যাট দি সেম টাইম তারা ইসলামী মূল্যবোধ ধারণ করতো, এখন হয়তো বা করে না। আর জামাত সরাসরি একটা ধর্মভিত্তিক শক্তি ছিল, এখন জামাত যথেষ্ট লিবারেল হচ্ছে। তারপরও জামাতের মৌলিকত্ব এখনো ইসলামিক শক্তি এবং দেশপ্রেমিক শক্তি, এবং জামাতের একটা রেলেভেন্স ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তারা সোচ্চার। তো এই জায়গায় একটা চমৎকার আলোচনা সংসদে এসেছে, যার ফলে আমি এই আলোচনা করছি। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, খুব সিম্পল একটা বক্তব্য। জাস্ট একটা লাইনের উপর ভিত্তি করে আমি একটা ভাব সম্প্রসারণ করব। আপনারা ভাব সম্প্রসারণ করেছেন না, এসএসসি এমনকি বিসিএসও আসে, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। লাইন হচ্ছে একটা বা দেড়টা, ওটাকে ঘিরে আপনাকে 2-3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা ভাব সম্প্রসারণ লিখতে হবে। তো এরকম
জামাত ইসলামের একজন এমপি জাতীয় সংসদে বলেছেন বিএনপি জামাতের যাওয়ার কোনো দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা সংসদের বিষয়ে ভিতরে অনেক ঘটনা করতেছে এবং সংসদ অধিবেশনের মধ্যে সদস্যরা অনেক বক্তব্য দিচ্ছেন। গাইজ এই বিষয়গুলো দেখে এবং সংসদ অধিবেশনকে নিয়ে এবং বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে ছোট্ট করে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।